ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে উপস্থিত আছেন যারা, তাদের হচ্ছে খুব শীঘ্রই ইন্টারভিউ আছে, বা যারা প্রথমবার রিফিউজড হয়েছেন দ্বিতীয়বার দাঁড়াবেন, বা যারা উপস্থিত আছেন হয়তো কিছুদিন পরে ইন্টারভিউ, বা অনেকে হয়তো প্রস্তুতি নেননি, এখন ইউএসএ তে যাবেন। সো সব ক্যাটাগরির স্টুডেন্টই এখানে আছেন। সেই সাথে একটু যারা আছেন তারাও কিছু ক্যান্ডিডেট আছেন যারা ইউএসএ তে যাবেন। আর উপস্থিত আছেন যারা হচ্ছে ভিজিট ভিসাতে যাবেন B1 B2 তে। তো সবসময় দেখা যায় আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, যেটা হয়তো অনেককে জিজ্ঞেস করতে পারেন না। সো এই সেশনটা মূলত আপনাদের জন্য। সো আপনারা ডিটেলসে হচ্ছে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করবেন, আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের প্রশ্ন শুনবো এবং চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে ইউএসএ তে ভিজিট ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা মানে F2 ভিসা এবং F1 ভিসা সম্পর্কে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি আমার মতো বলে যাব। আশা করি আপনাদের সেটাকে মিম কোশ্চেন করবে, মিমকে সুযোগ দিব। তার আগে আরো কিছু কথা বলতে চাই। আর কেউ কি আছেন আপনাদের প্রশ্ন আছে ইউএস বিষয়ে? আচ্ছা, এর আগে আমি আপনাদের একটা হচ্ছে বিষয় সম্পর্কে হচ্ছে বলে নিই, আশা করি জিনিসটা আপনাদের হেল্পফুল হবে। আচ্ছা, আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই এখানে যারা আছেন, সো আপনাদের এখানের মধ্যে নতুন একবারও এম্বাসিতে দাঁড়ান নাই বা নতুন দাঁড়াবেন এরকম ক্যান্ডিডেট কতজন আছেন? আছেন এরকম কেউ এখানে? জি স্যার, আমি আছি। আমিও আছি। ইকরামুল হক, সাবিকুন নাহার? জি স্যার, আমিও আছি। আচ্ছা, এমন কেউ কি আছেন এখানে যারা হচ্ছে ইউএসএ তে এখনো অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করবেন? আছেন এমন কেউ যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেননি? তার মানে এখানে যারা আছেন সবাই অ্যাপ্লাই করে ফেলেছেন, তাই না? ওকে, আপনি একটু মিউট হবেন, মেবি নয়েজ হচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু সবাই অ্যাপ্লাই করে ফেলেছেন আমি স্লাইডটা একটু পরে অন করি। আমি আসলে শুনতে চাচ্ছি আপনাদের কোশ্চেনগুলো আগে নিন, ঠিক আছে? কোশ্চেনগুলো নিয়ে এটাই ভালো হবে।
আচ্ছা, মিম আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমি কোশ্চেনটা করতে চাচ্ছি হচ্ছে আমার সেশন মানে হচ্ছে আমার সার্টিফিকেটে দেয়া আছে যে আমাদের পড়ালেখা শেষ হয়েছে 2021-এ, কিন্তু করোনা কারণে হচ্ছে আমাদের এক্সামটা একটু ডিলে হয়। এই জন্য হচ্ছে এক্সাম শেষ হয়েছে 2022 এর জুনের দিকে, আর রেজাল্ট বের হতে হতে নভেম্বরের 18-তে। এখন যখন ডিএস ফর্মে ফিল আপ করতে গেছি, ওখানে ডেট অফ অ্যাটেন্ডেন্স 2 একটা আছে। তো ওখানে আমি কোন ডেটটা দিব, যেটা আমার সার্টিফিকেটে 2021 আছে ওটা, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা শেষ হয়েছে সেটা? আচ্ছা, আমি আপনাকে এটা বলি, ক্লিয়ার করি। আচ্ছা, ডিএস 160 তে হচ্ছে আপনার ওখানে দেওয়া আছে যে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউশনস এট সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ, এরকম দেওয়া আছে। তো সেইখানে হচ্ছে দেওয়া আছে যে আপনার ডেট অফ অ্যাটেন্ডেন্স ফ্রম ডেট অফ অ্যাটেন্ডেন্স টু। এইখানে হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে আপনার এখানে দেওয়া যায় যে সকল স্টুডেন্ট আপনার ক্লাস জেএসসি যাদের ছিল না তারা একভাবে দেয়, জেএসসি যারা দিয়েছে তারা একভাবে দেয়। কারণ জেএসসি যারা দিয়েছে ক্লাস 8 পর্যন্ত সেটা ছিল আপনার প্রাইমারি ধরা হইতো, জুনিয়র। বাট যারা এসএসসি দিত আপনার 2006 সালে কেউ যদি ক্লাস 6 এ পড়তো, সে 2011 সালে ইন্টারমিডিয়েট দিয়েছে। সো সেখানে স্টার্টিংটা 2006 সাল থেকেও দিত, যেটা এটা প্রবলেম হতো না। আবার কেউ যদি চায় সেশনটা দেবে, যেমন হচ্ছে আপনার 9-10, সেটাও হয়। সো আপনি যেটা দিতে পারেন, আপনি ক্লাস 9-এ যেদিন ভর্তি হয়েছেন সেই ডেটটা ফ্রম, আর 2 হচ্ছে যে ডেটে আপনার রেজাল্ট পাবলিশড হয়েছে, যেদিন পাবলিশড হয়েছে সেদিন কিন্তু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, রাইট? গ্রাজুয়েট হয়েছেন আপনি, ক্লিয়ার? আপনার যেহেতু আপনি জেএসসি দিয়েছেন, সো 9-এ যেদিন ভর্তি হয়েছেন সেই ডেটটা, এন্ড যেদিন আপনার রেজাল্ট বের হয়েছে, হোক সেখানে আপনার করোনার কারণে 1.5 বছর গ্যাপ বা 2 বছরের গ্যাপ, এটা তো আপনার আনএক্সপেক্টেড, তাই না? এটা তো আপনার জন্য হয় না, এটা সারা ওয়ার্ল্ডে ছিল। সো ওখানে ওইটাই দিতে হবে। আপনার পাবলিকেশন ডেট যেদিন হয়েছে, মানে রেজাল্ট পাবলিকেশন, আপনার সার্টিফিকেটের নিচে দেখবেন যে রেজাল্ট পাবলিকেশন ডেট। জি, মানে আমার অনার্সের আর কি রেজাল্ট পাবলিশ হয়েছে ওটা হচ্ছে 2022-এ, কিন্তু আমাদের সার্টিফিকেটে দেয়া 2021। সার্টিফিকেটের থাকুক, সমস্যা নেই, ওটা প্রবলেম নেই। আপনার অনেক এক্সাম আছে যেটা দেওয়া আছে 2020, কিন্তু রেজাল্ট বের হয়েছে দেখবেন 2021-এর জানুয়ারি 31 বা 2022-এর ফেব্রুয়ারিতে, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরু হইছে এটা দিব ক্লাস 9 থেকে। আচ্ছা, আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন এটা কি সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি না ব্যাচেলর? এটা ব্যাচেলরের কথা বলতেছি আমি। আমি যেটা বললাম ওইটা আমি যে এসএসসি এর কথা বলেছি। আপনার ইন্টারমিডিয়েট শেষ কবে? এটা 2017 সালে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ। তার মানে আপনি হচ্ছেন 2018 সালের ফেব্রুয়ারিতে ব্যাচেলর ভর্তি হয়েছেন, রাইট? জি, 18 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, 18 ফেব্রুয়ারিতে, এবং বের হয়েছেন 2021 সালের নভেম্বরে। না 22 নভেম্বরে হচ্ছে আমাদের রেজাল্ট পাবলিশ। আচ্ছা, ঠিক আছে, হচ্ছে এক্সাম। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি ওখানে 2018 আর হচ্ছে ওখানে দিবেন, ফেব্রুয়ারি দিবেন, কেমন? জি জি। আর ইন গ্রাজুয়েশন ডেট দিবেন হচ্ছে 2022 এর যে পাবলিকেশন ডেটটা, ওই ডেটটা দিবেন। আপনি ক্লিয়ার? জি জি, ওকে। তাহলে আমাকে যখন হচ্ছে ইন্টারভিউতে আস্ক করবে যে কখন আমার মানে পড়াশোনা শেষ হয়েছে, তখন কি আমি বলবো 2022? জি জি, 2022 বলবেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমার আরেকটা কোশ্চেন আছে যে হচ্ছে why this university, এটার অ্যানসারটা শুনে একটু যদি ক্লিয়ার আউট করে দেন। আচ্ছা, ওই কোশ্চেনটা একটু পর সলভ করছি। ওকে ওকে। ওই কোশ্চেনগুলো হচ্ছে 9টা থেকে আপনাদের যে সেশনটা আছে ওখানে আপনার এই কোশ্চেনের এটা নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে ডিএস নিয়ে, সেভিসপি নিয়ে?
তারপর হচ্ছে আপনার এম্বাসি ফি নিয়ে, তারপর হচ্ছে আপনার গ্যাপ নিয়ে বা স্পন্সর নিয়ে, তারপর স্পন্সরের ডকুমেন্ট নিয়ে, ইউএস এর অ্যাপ্লিকেশন নিয়ে, স্কলারশিপ নিয়ে। কোনো ধরনের কি প্রশ্ন আছে আপনাদের কারো? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাই আমাকে একটু জি, ইকরামুল হক, আপনার প্রশ্ন করুন। জি ভাইয়া, আমি মূলত ভাইয়া আমার i20টা প্রথমে আমি মূলত ফল সেশনের জন্য নিই, ঠিক আছে? তো ফল সেশনের জন্য নিই, যখন নিই আমার ফলের ক্লাস শুরু হয় সাধারণত আগস্টের 5 তারিখ থেকে, কিন্তু আমার ইন্টারভিউ ডেট পড়েছে হচ্ছে অক্টোবরের 21 তারিখ, ঠিক আছে? তো সে অনুসারে আমার তো যা মানে ভার্সিটিতে যাওয়া পসিবল মানে পসিবল হয় নাই, তো সেই ক্ষেত্রে আমাকে আবার ডেফার্ড i20 নেওয়া লাগছে আর কি। এটা স্প্রিং সেশনে ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি থেকে, এই আর কি। এখন আর প্রশ্ন হচ্ছে ভাইয়া DS-160 দেখি তাহলে কি আমার নতুন করে আবার ফিল আপ করা লাগবে নাকি আগের যেটা আছে ওটাই থাকবে? আচ্ছা, যেহেতু আপনার ইউনিভার্সিটি চেঞ্জ হয় নাই, আপনার কোনো কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট ইন্টেন্ট অফ অ্যারাইভাল ডেটটা আপনার আপডেট হবে, ঠিক আছে? ইন্টেন্ডেড অ্যারাইভাল ডেটটা আপনার আপডেট হবে। তো সেহেতু আপনি ওখানে যাওয়ার পর, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, ওখানে যাওয়ার পর যেখানে পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্ট ওনার ভেরিফাই করবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে। ওখানে ওনাকে বলবেন যে আমার ইন্টারনেট অ্যারাইভাল ডেটটা আপডেট করা প্রয়োজন, কারণ গতবার আমি হচ্ছে আমার ডিজায়ার ডেট পাইনি, এই জন্য আসলে আমি ফলিংকে ঢুকতে পারিনি, পরে ডেফার করে আমি এখন দাঁড়াচ্ছি। তো ওনারা আপনার এটা আপডেট করে দিবে, এটা কোনো ইস্যু না, কোনো প্রবলেম না। নিকরামুল, ওখানে বললে আপডেট করে দিবে। জি ভাই। তো আপনার আর ভাই আর সাবমিট করার প্রয়োজন। আর ভাই একটা ইনফরমেশন প্রয়োজন আছে ভাই, আমার ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এই ইউনিভার্সিটি নিয়ে দেখলাম যে মানে অনেক গ্রুপে অনেক লেখালেখি আছে, মানে কয়েকটা ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটির মধ্যে এটাও একটা। এখন কি ভাই এটা নিয়ে কি খুব সমস্যা পড়বো? ইউএসএ তে আসলে কোনো ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি নেই। ইউএসএ তে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কিছু কমন ইউনিভার্সিটি আছে যেখানে মোটামুটি দেখা যায় অ্যাভারেজ স্টুডেন্ট গুলো অ্যাপ্লাই করে। কেউ হয়তো অ্যাপ্লাই করে দ্রুত i20 জন্য, কোনো এজেন্সি হয়তো অ্যাপ্লাই করে, বা কেউ হয়তো পারে এটা অ্যাপ্লাই করতে এখানে করে, বা অনেকে হচ্ছে না জেনে করে। বাট এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন রেশিওটা একটু বেশি, কারণ বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে। সো দেখা যায় যে এই জন্য আর কি এখানে ক্যান্ডিডেটটা বেশি দাঁড়ায়। সো যেমন আপনি লামার ইউনিভার্সিটি বলতে পারেন, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি বলতে পারেন, এরকম কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ক্যান্ডিডেটরা বেশি দাঁড়ায়। সো এই জন্য আমাদের এখানে ভিসা রেশিও একটু কম, এটা হয়। টু বি অনেস্ট, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে অনেক ক্যান্ডিডেট দাঁড়ায়, ইদানিং কম দাঁড়াচ্ছে। সো এইটা যে এতবারই লো ক্যাটাগরি ইউনিভার্সিটি তেমনটা না। সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি খুবই বড় একটা ইউনিভার্সিটি, খুবই রেপুটেড একটা ইউনিভার্সিটি, পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। সো ওই দিক দিয়ে কোনো সন্দেহ নয়। বাট আমাদের এম্বাসিতে স্টুডেন্টরা বেশি দাঁড়ায়, এই জন্য একটু মানে বেশি যাচাই বাছাই করে। সো আপনি যদি ভালো ইন্টারভিউ দিতে পারেন, খুব একটা প্রবলেম হবে বলে মনে করি না। কেমন? তবে সবাই চেষ্টা করবেন একটু ইউনিক ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ানোর জন্য, একটু র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ানোর জন্য, যেগুলোতে অ্যাকসেপ্টেন্স রেট কম, ওইসব ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। কেমন? ইকরামুল হক। থ্যাংক ইউ ভাই। ওকে। আর ভাইয়া মানে পাসপোর্ট আর মানে পাসপোর্ট যখন আমার চাইবে, উনি কি মানে কি বাংলাদেশি থাকবে না বিদেশি থাকবে? বাংলাদেশে থাকবে। আপনি যখন এম্বাসিতে ঢুকলেন, ঢোকার পর আপনি দেখলেন আপনার বাম পাশে দুইটা ব্রেঞ্চ আছে, তার ওই পাশে 12, 11, 10, 9, 8, 7, 6 পর্যন্ত কাউন্টার আছে। মানে 7 থেকে এগুলোতে ইন্টারভিউ হচ্ছে, দুইটা ব্রেঞ্চ আছে। আপনি আগাই যাবেন, আগাই গেলে করিডোরের এই পাশে দেখবেন 1 থেকে 4 কাউন্টার আছে, 1 থেকে 4 নাম্বার কাউন্টার। ওখানে আগে সবাইকে যেতে হয়, ওখানে গিয়ে লাইন ধরতে হয় বা বসতে হয়। ওনারা যখন ফ্রি হয় তখন আপনি যাবেন ওখানে, তখন আপনার পাসপোর্ট নেবে, পাসপোর্ট নিয়ে সেটাই স্ক্যান করবে এবং আপনাকে বলবে সার্ভিস রিলেটেড যত সমস্যা আছে, আপনার ডেট নিয়ে সমস্যা থাকলে, ডিএস নিয়ে সমস্যা থাকলে তাদেরকে বললে তারা এটা আপডেট করে দিবে। কেমন? সো তারপরে আপনার আসতে হবে 5-6 কাউন্টার। 5-6 কাউন্টার ওখানে বিদেশিরা থাকে, ওরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেয়, ঠিক আছে?
তারপর আপনার বসতে হয় ব্রেঞ্চে। তো এই যে যে অ্যাক্টিভিটিসটা আপনি 1 থেকে 4 নাম্বার কাউন্টারে বললে ওরা আপনার এটা হেল্প করবে, কেমন? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি একটু। আচ্ছা, রজত চৌধুরী প্রশ্ন করুন। আচ্ছা ভাইয়া, মনে করেন এই ব্যাচেলর থাকাকালীন মনে করেন সেই ব্যাচেলর পড়তেছি বা মানে পড়তেছি এখন মনে করেন আমি अगेन ব্যাচেলর লাগে অ্যাপ্লাই করছি ইউনাইটেড স্টেটে। তো আমার ডিএস 160 তে আমি দেওয়া কারেন্ট এনরোলড লাইক এই কলেজে। এটা কিভাবে আসলে আমি ফেস করব ইন্টারভিউর মধ্যে? আচ্ছা রজত, যে স্টুডেন্ট গুলা অলরেডি ব্যাচেলর কমপ্লিট করেছে, আপনি কি ব্যাচেলর কমপ্লিট করেছেন? না, করি নাই, এখনো শেষ হয় নাই, বাট আমি চাচ্ছি এখন ইউএসএর জন্য আবার নতুন ব্যাচেলরের জন্য আর কি। যদি আমি আচ্ছা, আপনি যদি ডিএস ফিল আপ করতে চান তাহলে প্রথমে আপনার ডিএস এ একটা জায়গা আছে দেখবেন, ওখানে দেওয়া আছে যে ডিএস 160 তে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে ওয়ার্ক এডুকেশন এন্ড ট্রেনিং ইনফরমেশন, কেমন? তো ওইখানে আপনি যদি নট এমপ্লয়েড দেন, যারা অলরেডি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, কোথাও ভর্তি হন নাই, তারা ওখানে নট এমপ্লয়েড দেয়। যারা অলরেডি কোন একটা ইউনিভার্সিটি পড়েছে, ঠিক আছে, যারা অলরেডি কোন একটা ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে অ্যাডমিশন নিয়েছে, সেখানে ইউনিভার্সিটির নাম দিবে, সেই স্টুডেন্ট ওটা সিলেক্ট করবে, কেমন? ওই নট এমপ্লয়েড এর জায়গায় ওখানে স্টুডেন্ট সিলেক্ট করবে, ইউনিভার্সিটির নাম দিবে, আর ওই এক্সপ্লেন আছে না, এক্সপ্লেনে বলবে সে এখন এই ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে বা এই ইয়ারে সে পড়াশোনা করতেছে। তারপর ওখানে আর কিছু লিখে দিতে পারে যে আসলে সে কেন এটা কুইট করে ইউএসএ তে যেতে চাচ্ছে, কেমন? এটাও অ্যাড করে দিতে পারে এই এক্সপ্লেনে। তার নিচে আরেকটা জায়গা আছে যে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউশন এট এ সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ। তারপরে সে হায়ার সেকেন্ডারি বা এসএসসি দিয়ে স্টার্ট করতে পারে, এসএসসি দিলে তারপরে এইচএসসি বা এইচএসসি দিলে নিচে এসএসসি, কেমন? এইভাবে তার এডুকেশন। কিন্তু আমার কোয়েশ্চনটা হচ্ছে গিয়ে মনে করেন আমি এখন স্টাডি আছি, তখন আমি চাচ্ছি নেক্সট স্প্রিং এ আমি অ্যাপ্লাই করতে ইউএসএ তে। তখন এটা আমি কিভাবে দেখাবো? আমি ক্রেডিট ট্রান্সফার না করে শুধু ফ্রেশ অ্যাপ্লাই করবেন, ব্যাচেলর ফ্রেশ অ্যাপ্লাই করবেন। এখন যেহেতু আমি এখানে অনার্স দিলাম, কোয়েশ্চন জিজ্ঞাসা যে তুমি এখনো ভর্তি আছো এখানে থার্ড ইয়ারে, তাহলে তুমি কেন চলে যাচ্ছ ইউএসএ তে? এটা কমপ্লিট করে যাও। তখন বিষয়টা কিভাবে আমি এটা কি আপনি এমবাসির কথা বলছেন, যে এমবাসিতে জিজ্ঞেস করে কিভাবে বলবো? ইউনিভার্সিটি এমবিসি যেহেতু আমার ডিএস 160 তে ইনক্লুডেড আছে যে আমি একটা কলেজে বা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে পড়া। আচ্ছা, এখানে অনেক ধরনের ক্যাটাগরি টাইপের কেস আছে, তখন আমি কিভাবে এটা ফেস করব? আমি বলি, ইউএস এমবাসিতে এরকমও জিজ্ঞেস করে যে আপনি এখন অলরেডি থার্ড ইয়ারে আছেন, থার্ড সেমিস্টারে আছেন, ফোর্থ সেমিস্টারে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন, আপনি কেন ইউনিভার্সিটি কুইট করতেছেন এবং ইউএসএ তে যেতে চাচ্ছেন? এখানে যেটা লজিক্যাল সেটাই বলতে হবে। যেমন অনেকে, বেশিরভাগ স্টুডেন্টই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বা ন্যাশনালে পড়ে, যারা ন্যাশনালে পড়ে তারা এইভাবে দিতে পারে। আপনি কি ন্যাশনালে না প্রাইভেটে পড়ছেন? আমি ন্যাশনালে ভর্তি আছি। আচ্ছা, এইখানেও মোস্ট অফ দ্য স্টুডেন্ট এভাবে বলে যে আমি আসলে এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই সাবজেক্টে পড়াশোনা করছি, কিন্তু আসলে আলটিমেটলি এখানে যে পড়াশোনা হচ্ছে সেটা আপ টু দ্য মার্ক না, ঠিক আছে? সো আমি অ্যাডভান্স এডুকেশনের জন্য ইউএসএ তে এই ইউনিভার্সিটিতে যাচ্ছি, কারণ আমি আমার ফিউচার এটা হতে চাই। সো আপাতত টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, ফর এ বেটার ক্যারিয়ার, বেটার ফিউচার। এটা তো আমার কান্ট্রি। এখানে আপনার একটা লজিক দেখাইতে হবে যে আপনি 3টা বছর একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, কিন্তু সেটা কুইট করে আবার শুরুতে অন্য আরেকটা। এটা আমার দেশে এটা মনে করো ইনস্টল করতেছেন না, বুঝিনি। বুঝতে পারছি ভাই। এখন আমাকে এই জিনিসটা আমার নিজের দেশে কলেজের একটা ব্যাড ইমপ্যাক্ট ফেলবে না? না, ব্যাড ইমপ্যাক্ট ফেলবে না। আপনি ন্যাশনালে পড়তেছেন, আপনি ন্যাশনালে পড়াশোনা করতেছেন। আচ্ছা, আপনি ন্যাশনালে পড়াশোনা করতেছেন, ন্যাশনালে পড়াশোনা যদি আপনি শেষও করেন, শেষ করে আপনার বেটার ক্যারিয়ারকে আপনি গড়ে তুলতে পারবেন এই সাবজেক্টে। না, আপনি যদি ইউএসএ তে এই রিলেভেন্ট সাবজেক্ট বা হচ্ছে আপনি ডিজায়ার যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্টের উপরে যদি আপনি পড়াশোনা করেন, ব্যাচেলর কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার কোথায় দাঁড়াবে? সেই কম্পারিজনটাই আপনি বলবেন এখানে লজিক্যাল ওয়েতে, কেমন?
বুঝতে বুঝতে পারছি। যেহেতু আমি ডিএস 160 তে আমি ইনক্লুড করবো যে আমি ওয়ার্ক করি না, আমি কারেন্টলি এমপ্লয়ি এনরোল ইউনিভার্সিটি, তার জন্য কি এই কোয়েকশনটা আমি করতে পারে, এবং জি এমন তো না যে করবেই তা। জি জি দিয়েছেন, এটা ভালো এটা হয়েছে, করতে পারে। তাহলে আরো বেশি প্রবলেম হতো। দিয়েছেন, এটা ভালো হয়েছে, এটাই নিয়ম, দিতে হয়। কি করেন এখন, কেমন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, ইকরামুল হক আর হচ্ছে রজত চৌধুরী হ্যান্ড ডাউন করবেন। জি, মনির সাদাত। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন মনির। আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হলো, আমার সেশন ছিল সেপ্টেম্বর সেশন আর কি এই বছরের। তখন ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ বিসফোর্ড আর কি। হ্যাঁ, তখন আমার তো ওই সময় কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল না। এখন আমি মানে পরে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। এখন আমি ধরেন এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি আর কি, ওই জায়গা থেকে I-20 আসছে। এখন আমি ইউনিভার্সিটি চেঞ্জ করব আর কি, আমার ডিএস সাবমিট করা, এমবাসি ডেট নেওয়া। হ্যাঁ, তো ভাই এখন এটা কি করা? আমার তো ধরেন ইউনিভার্সিটি ধরেন ওইটা নিয়ে দাঁড়াতে চাচ্ছিলাম না আর কি। আচ্ছা, আপনার ডেট নেওয়া আছে কোন ইউনিভার্সিটি নিয়ে? ডেট নেওয়া আছে ইউনিভার্সিটি অফ ব্রিসফোর্ড থেকে। আচ্ছা, কিন্তু আপনি এটা নিয়ে দাঁড়াবেন না। ডিএস কে সাবমিট করেছিলেন? জি, সাবমিট করেছিলাম। আচ্ছা, ওই ডিএস নাম্বার দিয়ে তো ডেট নিয়েছেন, রাইট? জি জি। ইন্টারভিউ ডেট কবে? নভেম্বরের 16 তারিখ। আচ্ছা, আপনি এখন কোন ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াতে চাচ্ছেন? এরিজোনা স্টেট ইউনিভার্সিটি আর কি। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। অ্যারিজোনা স্টেট নিয়ে কি ডিএস সাবমিট করেছেন? না না, এরিজোনা স্টেট নিয়ে ডিএস সাবমিট করি না আর কি। এখন এটা নিয়ে দাঁড়াবো আর কি। এখন তো ডিএসটা তো আপডেট হয়তো করা লাগবে আর কি ভাই এখন। আচ্ছা, আপনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি নিয়ে ডিএস সাবমিট করে দেন। আর আপনি যদি ডিএস সাবমিট করেন, সম্ভাবনা আছে আপনার নভেম্বরের 16 তারিখে ডেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, যেহেতু আপনি ডিএস এর সাথে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মিল থাকবে না, রাইট? জি জি। অথবা আপনি এমবাসিতে গেলে সেদিন আপনি ইন্টারভিউ নাও নিতে পারে, মিসম্যাচ অফ ডিএস 160। সো যেটা ভালো হয় সেটা হচ্ছে, আপনার তো প্রোগ্রাম স্টার্ট হবে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে জানুয়ারির 8 থেকে 26 তারিখের মধ্যে কোন একটা ডেট, তাই না? 25 বা 26 জানুয়ারির 6 তারিখে ক্লাস আর কি। জানুয়ারির 6 তারিখে। সো ভালো হয় ডেটটা ক্যান্সেল করে নতুন ডিএস নাম্বার বসিয়ে দেন হচ্ছে ডেট নেওয়া, এটা আপনার জন্য পারফেক্ট হয়। কেমন? যেহেতু আপনার ওই রিস্ক নেওয়ার দরকার নেই যে আমার কারণ গেলেন আপনি 16 তারিখে, আপনার ইন্টারভিউ নাও নিতে পারেন, আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার আরেকটা জিনিস করতে পারেন, যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে ডিএস 160 আরেকটা সাবমিট করেন, এবং দুইটা ডিএস 160 কনফার্মেশন নিয়ে আপনি এমবাসিতে যাবেন এবং গিয়ে 1 থেকে 4 নাম্বার কাউন্টারে রিকোয়েস্ট করবেন যেন তারা আপনার হচ্ছে এই ডিএস 160টা আপডেট করে দেয়। কেমন? আর আমার আরেকটা প্রশ্ন, ব্রিসফোর্ড ইউনিভার্সিটির I-20, যেটা মানে I-20 দিয়ে যে আপনি ডিএস সাবমিট করছিলেন, সেটা কি ফেব্রুয়ারির 8 তারিখের আগে নাকি পরে? 8 তারিখের আগে। জি, আগে। আচ্ছা, তাহলে একটা পসিবিলিটি আছে, কারণ এই রুলসটা হয়েছে ডিসেম্বরের 16 তারিখ থেকে, 15 তারিখ থেকে কার্যকর হয়েছে। 2024 সালের ডিসেম্বরের 16 তারিখ থেকে এটা কার্যকর হয়েছে। সো এরও তো আগে না? জি জি, আগে আগে সাবমিট করছি। তাহলে আপনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ডিএস সাবমিট করেন এবং ইন্টারভিউয়ের দিনে আপনি দুইটা ডিএস নিয়ে যান। যদি ইন্টারভিউ ক্যান্সেলও হয়, আপনার এমবাসি ফি দেওয়ার প্রয়োজন নেই, আপনি হচ্ছে আবার ডেট নিতে পারবেন ওই নতুন ডিএস নাম্বার দিয়ে, ঠিক আছে? আর যদি না নিলেই তো, তাই না? তাহলে তো সব সমস্যার সমাধান। না নিলেও আপনার পরে ডেট নিয়ে দাঁড়াইতে পারবেন, যেহেতু আপনার হাতে এনাফ টাইম আছে, নভেম্বর 16 থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সো ওই তারিখের মধ্যে আপনি ডেট পাবেন। সো আপনি এখন যেটা করবেন, আপনি আরেকটা ডিএস 160 সাবমিট করে দেন হচ্ছে আপনি 16 তারিখে অ্যাটেন্ড করেন। কেমন? এবং বুঝায় বলবেন 1 থেকে 4 নাম্বার কাউন্টারে, যদি মানে ভালো, যদি না মানে দেন আপনি বাসায় এসে ডিএসটা আপডেট করে দেন আবার ডেট নিয়ে দাঁড়াবেন। কেমন? আচ্ছা আচ্ছা। তখন কি মানে ডেটটা ক্যান্সেল করে দিবে ওরা না? তারপরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি আবার ডেট নিতে পারবেন। আমার তো তখন আর এমবাসি ফি দেওয়া লাগবে না? না, দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে ভাই, আমার একটা কোয়েশ্চন আছে। রজত, বলুন।
আচ্ছা, একটা কথা আমি যে আগে যে বলছিলাম যে ন্যাশনাল ভার্সিটির কথা, এখন কি আমি তো মেনশন করবো না, ওরা বললে পরে আমি বলবো? ওরা যে কোশ্চেন করবে আপনি সেই কোশ্চেনের অ্যান্সারই দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আমার অযথা প্রয়োজন নাই আকবারে বলার জন্য আর কি। নাক বারে একটা টু শব্দ করবেন, নাক বারে যেটা জিজ্ঞেস করবো সেটা বলার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, মনির সাদাত হ্যান্ড ডাউন করবেন। জান্নাতুল ফেরদৌস জুথি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। আমি গত জানুয়ারিতে একবার রিফিউজড হয়েছি, আমি F2 নিয়ে দাঁড়াচ্ছি আবারও 7 অক্টোবর আমার ডেট। আচ্ছা, আপনি F2 ভিসাতে দাঁড়াচ্ছেন? জি। একবার রিফিউজ হয়েছেন একা নাকি ডিপেন্ডেন্ট সহ? না, আমি একাই রিফিউজড হয়েছি। আমার হাজবেন্ড গত 2023 সালের মার্চে উনি চলে যান, ওনার ভিসা ইস্যু হন 2023 সালের জানুয়ারিতে, তারপরে মার্চে উনি চলে যান, আর ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়। আর 25 জানুয়ারিতে আমি দাঁড়াই একা, আমি একাই রিফিউজড হয়েছি। এখন আপনি আবার দাঁড়াতে চাচ্ছেন? হ্যাঁ, আমার অক্টোবরে ডেট পড়েছে, সামনে মাসের অক্টোবরের 7 তারিখে। আচ্ছা, 2023 সালে হচ্ছে হাজবেন্ড ভিসা পায়, বিয়ে হয় 23 ফেব্রুয়ারিতে, হাজবেন্ড অ্যাপ্লাই করে 23 মার্চে, আপনি 2025 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে রিকোয়েস্ট হন, অক্টোবরে হচ্ছে আপনার ইন্টারভিউ ডেট। এখন প্রশ্ন হচ্ছে 2023 সালে আপনার হাজবেন্ড গিয়েছে, আপনি তার এক মাস পর বিয়ে হয়েছে আপনাদের, উনি মার্চে চলে গিয়েছে, তো এই এতদিনের মধ্যে দাঁড়াননি কেন আপনি? আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল না আমার, আমি এই জন্য মেইনলি দাঁড়াই নাই। সেটার সাথে তো একটু ভিসার কোনো সম্পর্ক নেই, আপনি দাঁড়াইতেন, তখন ভিসার ইস্যু প্রচুর হাই ছিল, এফটুদের ভিসার ইস্যু কোনো ডাউনই ছিল না 23 এর দিকে, মানে আমাদের যে 50 জন দাঁড়াইতো, আপনি এফটুতে তো দাঁড়াইছিলেন ফার্স্ট টাইম না? জি। তো এফটু যারা দাঁড়াইছিল আমাদের এখানে 23 এর দিকে, তো দেখা যেত যে 80% 90% ভিসার ইস্যু ছিল ওই সময় 23 এর হচ্ছে ইয়া থেকে, 23 জুলাই থেকে না জুনের 2 তারিখ থেকে 23 নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের 32 মানে 40 জনের মধ্যে 32 জনের ভিসা হয়েছে F2 যারা ছিল। তখন আপনি দাঁড়াননি কেন? ওই সময় তো প্রচুর ভিসা হয়েছে। আচ্ছা, আমি মেইন রিজনটা বলি তাহলে ভাইয়া। আমার হাজবেন্ড যাওয়ার পর উনি মানে মেজরটা শুরু করে নাই, উনি ইংলিশের যে ইয়াটা ভার্সিটি থেকে নাই সেটাই চলছিল। উনি যান সিয়াটেল থেকে উনি ওখানে কোনোভাবেই ওয়েদারের সাথে হোক আর এমনি একা হয়ে গিয়েছিল, ওখানে থাকতে পারে নাই। ওখান থেকে উনি নিউ ইয়র্কে আসেন ESL প্রোগ্রাম। তো ওই সময় সবার মতামত নেয়ার উনি খোঁজ খবর নিয়ে আমরা বুঝতে পারি যে ESL থেকে হয়তোবা ভিসা না দিতেও পারে আমাকে, যেহেতু উনি মেজর শুরুই করেননি। এই জন্য মেনলি আর কি আমরা তখন অ্যাপ্লাই করিনি। ESL কমপ্লিটের পরে যখন মেজর শুরু করলো, এই যে বাংকার হিল, এখন বর্তমানে উনি বোস্টনে আছেন বাংকার হিল কমিউনিটি কলেজে। তো এখানে আসার পরপরই আমরা অ্যাপ্লাই করেছি আমি নিজের জন্য। কিন্তু ওই যে আমার কাছে 2টা কোয়েশ্চেন করেই অফিসার আর কোনো কোয়েশ্চেন করেন নাই যে আমার হাজবেন্ড কেন ভার্সিটি চেঞ্জ করেছে। তো আমি তখন একদমই প্রিপেয়ার ছিলাম ইন্টারভিউর জন্য। আমি বলছিলাম যে উনি ESL প্রোগ্রামের জন্য, মানে সত্যি যেটা। তো তারপরে উনি জিজ্ঞেস করছিল যে সিয়াটেলে তো ESL প্রোগ্রাম ছিল, উনি তো এখানে কমপ্লিট করতে পারতো। দেন আমি বলছি যে না, এখানকার ওয়েদারের সাথে উনি কোনোভাবেই মানায় নিতে। আচ্ছা, এখানে প্রবলেম যেটা হয়েছে সাধারণত যারা F1 হোক সে ফিমেল অর মেল USA তে যাওয়ার পরে তারা যখন ইউনিভার্সিটি চেঞ্জ করে, দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টই চেঞ্জ করে, পরে তাদের ডিপেন্ডেন্ট যখন USA তে যেতে চায় অ্যাজ F2, তখন দেখা যায় যে ভিসা অফিসার এটা ভাবে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ USA তে গিয়েছে, কিন্তু তারা তো যে উদ্দেশ্যে গিয়েছে, যে ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে, যে সাবজেক্টে পড়তে গিয়েছে, সেখানে কিন্তু নাই, চেঞ্জ করেছে। হয়তো কেউ ESL এ যায়, কেউ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যায়, কেউ কমিউনিটি কলেজে যায়, কেউ অন্য ইউনিভার্সিটিতে যায়।
সো এই ক্ষেত্রে বিষয়টা ওরা নেগেটিভলি নেয়, কিন্তু ওরা বিষয় যেটা হয়েছে, যেমন অনেকে আছে যেমন আপনার হচ্ছে ওই কলেজ থেকে যেখানে ভিসা পায়, ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট চলে যায় হচ্ছে ইএসএল প্রোগ্রামে নিউ ইয়র্কে, এনওয়াইজিসি বা আদার্স যে কলেজগুলো আছে সেখানে। তো এখানে রিজন যেটা আমরা বলি সাধারণত যে তার ইংলিশ প্রবলেম হচ্ছিল, ইংলিশ শেখার জন্য ওখানে গিয়েছিল। তো পরবর্তীতে ইএসএল করে কিন্তু অনেকে আবার অন্যান্য ইউনিভার্সিটিতে যায়। তো ভিসা অফিসার এটাও জিজ্ঞেস করে যে ইএসএল কমপ্লিট করার পরে আবার কেন যেখানে ভিসা পেয়েছিল সেখানে ফিরে আসলো না। সো আবার অনেকে আছে যে সে তার থেকে ভালো ইউনিভার্সিটিতে যায়, ওই ক্ষেত্রে আবার পজিটিভ, ঠিক আছে। সো যে লেভেলের ইউনিভার্সিটিতে সে গেছিল প্রথমে তার থেকে ভালোটা গেলে পজিটিভ, বাট তার থেকে লোয়ারে গেলে এটা নেগেটিভলি নেয়। আর ইউনিভার্সিটি ট্রান্সফার করলে সাধারণত ভিসার ইস্যু কমে যায়, ভিসা হয় না যে তা না, ঠিক আছে। আপনি প্রথমে যদি দাঁড়াইতেন, প্রথমে তো ইএসএল প্রোগ্রাম ছিল, আপনি ওখানে, আমরা বাঙালিরা বেশিরভাগই অ্যান্সার করি যে আমার হাজবেন্ড বা ওয়াইফ ইউনিভার্সিটি চেঞ্জ করেছে, সেখানে একা ছিল, খাবার কমিউনিটি বাঙালি কমিউনিটি ছিল না, তারপর হচ্ছে ওয়েদারের সাথে ম্যাচ করেনি, এরকম কথা বলি আমরা। যে জিনিসগুলা হচ্ছে আপনার সত্যি না, সত্যি বলতে আমরা বাঙালিরা আসলে ওই সব জায়গায় সার্ভাইভ করতে পারেন, এটা সত্য, বাট ওরা মনে করে যে আসলে রিজনটা মিথ্যা, সে আসলে সার্ভাইভ করতে পারে না ফাইন্যান্সিয়ালের কারণে, বা আমরা যে রিজনটা বলি সে আসলে ওখানে ওয়েদার সাথে মিলে নেই, ওয়েদার সাথে না মিলে কেন গেল ইউনিভার্সিটিতে, তাই না? সো অনেক রিজন আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে লজিক্যাল ওয়েতে ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যান্সার দেওয়া। যেমন আপনি অ্যান্সার যদি দিতে পারতেন এইভাবে যে আমার হাজবেন্ড ইউনিভার্সিটি চেঞ্জ করে কমিউনিটিতে গিয়েছিল কারণ তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সে তার মেজর টেস্ট স্টার্ট করবে, আসলে তার প্রবলেম শুরু হয়েছিল, সে বুঝতেছিল না তাদের কোর্স কারিকুলাম বা ইংলিশে প্রবলেম হচ্ছিল, এই জন্য সে হচ্ছে ওখানে গিয়েছিল। ওখানকার ইংলিশ প্রোগ্রামটা আর কি ওয়েল অর্গানাইজড বা ওয়েল ডিজাইন, যেটা তার কাছে খুব ভালো লেগেছিল, ঠিক আছে, খুবই অ্যাডভান্স লেভেলের, বেসিক থেকে ভালো করে বুঝাই শেখায়, এইভাবে বলতে পারত। তারপরে যে সে আবার আরেকটা কোশ্চেন করে ওরা, আচ্ছা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতে গেল ওখান থেকে কেন আবার আগের জায়গায় ফিরে আসলো না, বা আগের জায়গা থেকে আবার অন্য জায়গায় কেন গেল, এই অ্যান্সারটা ভালো করে দিতে হবে, ঠিক আছে। যে সে আগের জায়গায় ফিরে যায়নি কারণ সেখানের থেকে সে আরো ভালো অ্যাডভান্স সাবজেক্ট বা প্রোগ্রাম পেয়েছে, এখন সে যে জায়গায় গিয়েছে, কেমন সেভাবে অনেক ভালো করে লজিক্যাল যদি আপনি বুঝাইতে পারেন তাহলে ভিসার ইস্যুর সম্ভাবনা আছে একটু বাড়ার। বাট সবার প্রতি একটা সাজেশন, যদি আপনাদের স্পাউস আগে একা দাঁড়ায়, চেষ্টা করবেন তিনি ওই থাকা অবস্থায় ওখানে একটা সেমিস্টার করা অবস্থায় আপনি দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আপনি যাওয়ার পর দেন হচ্ছে আপনি এবং আপনার স্পাউস ইউনিভার্সিটি ট্রান্সফার করে। আপনার জন্য সাজেশন হচ্ছে যদি আপনাকে দুইটা কোশ্চেন করতে পারে যে আপনার হাজবেন্ড কেন ইউনিভার্সিটি প্রথমে চেঞ্জ করেছিল এবং চেঞ্জ করার পর কেন আবার সেখানে ফিরে গেল না, কেন আবার আপনার ওই যে বাংকারে চলে গেল, মানে বোস্টনের ওই কমিউনিটি কলেজে চলে গেল, কেমন দুইটা কোশ্চেন আপনাকে আপনার মেজর, হ্যাঁ, এই দুইটা লজিক্যাল ওয়েতে, ওয়েদার যেগুলো আছে এগুলো বাদ দিয়ে লজিক্যাল ওয়েতে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা ভাইয়া মানে যথেষ্ট ভালোভাবে গুছিয়ে বলতে পারবো, কারণ উনি পরবর্তীতে যে মেজরে ভর্তি হয়েছে কমিউনিটি কলেজে, সেটা আবার ওনার আগের ভার্সিটি মানে সিয়াটেল এটা ছিল না। তো আমি রিজনটা এভাবে দিব এটা ভেবেছি, স্ক্রিপ্ট রেডি করেছি। আমার মেন্টরও এভাবে বলছে যে আমি চাইলে এটা বলতে পারি যে যেহেতু সিয়াটেলে ছিল না তাই, আর উনি কয়েক মাস পরে ওনার মেজরে পড়ার পরে বুঝতে পারছিল যে না উনি মেইনলি সাইবার সিকিউরিটিতে পড়তে চাচ্ছেন, কারণ এটার সাথে উনি ফিউচার প্ল্যানের সাথে এটা ম্যাচ করে। আর যেহেতু সিয়াটেলে এটা ছিল না, এই জন্য উনি সিদ্ধান্ত নেয় যে ট্রান্সফার নিবে। আর বুঝতে পেরেছি, আমাদের একজন এফটি স্টুডেন্ট ছিল, তিনি হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ক্রিমিনাল জাস্টিস নিয়ে যায়, যাওয়ার পরে তিনি হচ্ছে নিউ ইয়র্কে চলে যায়, এনওয়াইজিসি তে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হয়। সো ভর্তি হওয়ার পর উনি হচ্ছে আবার ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটিতে এমবিএ তে ভর্তি হয়। তো ভিসা অফিসার প্রথমবার তাকে যখন রিফিউজ করে তাকে জিজ্ঞেস করেছিল আপনার হাজবেন্ড কেন এনওয়াইজিসি তে ভর্তি হলো। সেকেন্ড কোশ্চেন ছিল আচ্ছা এনওয়াইজিসি তে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে করেছে, সে কেন আবার ফিরে আসলো না, সে কেন আবার ক্যালিফোর্নিয়াতে গেল, ওকে গেল সেখানে আবার সে সাবজেক্ট চেঞ্জ করছে কেন, সে কিন্তু রিফিউজড হয়েছিল। পরের বার যখন সে আবার দাঁড়ায় সেম কোশ্চেনই করেছিল এবং সে যথেষ্ট লজিক্যাল ওয়েতে অ্যান্সার দিয়েছিল, কেমন। সো আপনার যেহেতু চেঞ্জ করেছে, এই লজিক্যাল অ্যান্সারটা যদি আপনি দিতে পারেন ভালো মতো প্রপার ওয়েতে, আশা করা যায় আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে, কেমন।
মানে আমি কি এটা নিজের থেকে বলবো, যখন আমাকে জিজ্ঞাসা করবে কেন হাজবেন্ড ভার্সিটি চেঞ্জ করেছে, আমি কি নিজের থেকে বলবো যে উনি মেইনলি ইসেল প্রোগ্রামের জন্য, নাকি আমি বলবো না ওনার এখানে মেজরটা ওনার মনে হচ্ছিল এই মেজরের সাথে ফিউচার গোলটা যায় না, এই জন্য উনি চেঞ্জ করছে? ইএসএলটা কি আমি নিজের থেকে বলবো নাকি জিজ্ঞাসা করলে বলবো? আচ্ছা, প্রশ্ন যদি বলে যে আপনার হাজবেন্ড ইউনিভার্সিটি চেঞ্জ করলো কেন, আপনি বলবেন খুবই সুন্দর ওয়েতে, যেন সে বুঝতে পারে শর্টলি যে সে ইউনিভার্সিটি, ওই যে ইউনিভার্সিটি ভিসা পেয়েছিল সেখানে যাওয়ার পরে তার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, সে এই জন্য গিয়েছিল কোথায়, আপনার হচ্ছে কোথায় যেন গেল ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, নিউ ইয়র্কে গিয়েছিল। নিউ ইয়র্কের ওই প্রতিষ্ঠানের নাম বলুন। সেখান থেকে তিনি আবার এইখানে যায় কারণ তার ওই মোমেন্টে সে তার আসলে ক্যারিয়ারের জন্য ক্যারিয়ার ফোকাসড করবেন, যে সে যে সাবজেক্টে গিয়েছিল সেই সাবজেক্টে না চুজ করে কেন এই সাবজেক্টে ইউনিভার্সিটিতে গেল, কেমন ওই ইউনিভার্সিটির এই সাবজেক্টে তার ক্যারিয়ারের সাথে অ্যালাইন করে, সে ভেবেছিল এই সাবজেক্টের উপর তার ক্যারিয়ার ভালো মতো এস্টাবলিশ করতে পারবে বা তার জব রিলেভেন্ট করবেন, কেমন কানেক্ট করবেন জবের সাথে তার ক্যারিয়ার গুলোর সাথে, এই জন্য সে ওটা চুজ করেছিল এবং ওটার সাবজেক্ট বা প্রোগ্রাম গুলো বেশি ভালো। ঠিক আছে ভাইয়া, যদি এটা আবার জিজ্ঞাসা করে, যেটা আবার আমাকে গতবার করছিল, যে যদি ইংলিশেই মানে ইংলিশ প্রফিসিয়েন্সি যদি উনি বাড়াতে চান তাহলে নিউ ইয়র্কে আসার কি দরকার, এখানেই তো ভর্তি হতে পারে সিয়াটেলে। ভালো জিনিসের জন্য মানুষ আরো দূরে যায়, সো ওইটা ভালো ছিল বেশি, এটাকে হাইলাইট করবেন। সিয়াটেলের ইংলিশ প্রোগ্রামের থেকে এটার ইংলিশ প্রোগ্রামটা যথেষ্ট ভালো। আচ্ছা, আরেকটা ভাইয়া যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কেন রিফিউজ হয়েছি এর আগে, আমি কি এটা বলবো হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই বিষয়টা বুঝাইতে পারিনি? এই কোশ্চেন কাউকে করে না, ঠিক আছে? আপনার 100 জনের মধ্যে একজনকে মেবি করে, তাও করে কিনা সন্দেহ যে কেন রিফিউজ হয়েছিলেন। আপনিও জানেন না আপনি কেন রিফিউজ হয়েছিলেন, বা কেউ জানে না, এখানে ভিসা অফিসাররাই অনলি জানে যে কেন রিফিউজ হয়েছিলেন, বা যে ভিসা অফিসার আপনাকে রিফিউজ করেছে কোন গ্রাউন্ডে রিফিউজ করেছে সেটা সে লিখে রেখেছে, পরবর্তী যে ভিসা অফিসার সেটা দেখবে, সে বুঝতে পারবে কেন রিফিউজ হয়েছে। আমরা হয়তো প্রিজিউম মানে অ্যাজিউম করে নিই যে এই কারণে হয়তো বা আমরা রিফিউজ হয়েছে, ওই কারণে রিফিউজ হয়েছে, বাট অ্যাকচুয়াল রিজন তারাই জানে, আমরা জানি না, কেমন? সো তারাই কোশ্চেন করবে না কেন রিফিউজ হয়েছিলেন। যদিও কাউকে করে থাকে, সেটা রেয়ার করেছে ইন প্রিভিয়াস টাইমে, সেটা হচ্ছে রেশিও হচ্ছে 100 জন একজনকে বা 1000 জনের 2 জনকে করে। ঠিক আছে এই কোশ্চেনটা। একটা প্রশ্ন ভাইয়া, I-20 তে যে মেজরটা লেখা আছে পুরোটা, যে কম্পিউটার এন্ড সায়েন্স টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি, মানে অনেক বড়, ওইটা বলবো নাকি ওই মেজরটা যেই প্রোগ্রামের আন্ডারে সাইবার সিকিউরিটি, শর্টলি সাইবার সিকিউরিটি বলবো? ওনার অফার লেটারে যেটা আছে সেটা বলবেন। I-20 তে ডিফারেন্ট নাম থাকে, কিন্তু ইউনিভার্সিটিতে সে যে প্রোগ্রামে পড়তেছে আপনি ওনার থেকে জেনে নেবেন যে কোন প্রোগ্রামে পড়তেছে, ওই প্রোগ্রামটা বললেই হবে। ওকে, আরেকটা ভাইয়া হচ্ছে স্ট্রং হোম টাইস, এটা কিভাবে দেখাবো? আমার ভাইয়া বর্তমানে কোনো জব নাই এখানে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, মাস্টার্সও কমপ্লিট। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে কতদিন থাকবেন, তখন আপনি বলবেন আপনি ওখানে গিয়ে অনলি 4 উইকস থাকবেন, কারণ আপনার দেশে আপনার শ্বশুর শাশুড়ি আছে, তাদের টেক কেয়ার করতে হয় আপনার, বা তাদের লুক আফটার করতে হয়। ঠিক আছে, ওইভাবে বললে ওইটাই কান্ট্রি টাইজ। এছাড়া তো বলার দরকার নাই যে আমার দেশে, মানে কান্ট্রি টাইজ বিষয়টা এরকম না যে আপনার তাকে কোনো কিছু শো করতে হবে, বিষয়টা এরকম না। যেমন টিএসএ দেওয়া যায়, যেমন আপনি বাংলাদেশে জব করেন, এটা একটা কান্ট্রি টাইজ, ভালো একটা জব আছে, তার মানে কি ফিরে আসবেন, বা দেশে আপনার শ্বশুর শাশুড়ি আছে, বাবা মা আছে, তাই না? কান্ট্রি টাইজ ওইভাবে অ্যান্সারের সাথে কোন অ্যান্সারের সাথে আপনি একটু অ্যাড করে দিতে হয়। ঠিক আছে, যেমন এই অ্যান্সারে আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনি কতদিন থাকবেন ইউএসএ থেকে, জিজ্ঞেস করে কিন্তু একটু দেন। আপনি বলুন অফিসার আমি অনলি 4 উইকস থাকতে চাই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের টেক কেয়ার করতে হয়, আমার লুক আফটার করতে হয়। সো এই যে আপনি যে কথাটা বলেন, এটাই কান্ট্রি টাইজ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জান্নাতুল ফেরদৌস, জ্যোতি শেষ, জি রুমি আছেন। রুমি, কোন কোশ্চেন আছে? হ্যালো, আমার ওয়াইফ হ্যান্ড রেজ করেছে। ওকে, মঞ্জুর কাদের মিঠু, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি বলুন। ভিসা কাউন্সিলর জিজ্ঞেস করে যে মানে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এর পাশাপাশি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি কিনা, তারা কি ড্যাশবোর্ড থেকে দেখতে পারে যে আসলে কি আমি অ্যাপ্লাই করছি কিনা?
আপনি কতগুলো থেকে রিভিউড হয়েছেন, কতগুলো অ্যাপ্লাই করেছেন, এটা জানার কোনো সাবমিট করেছেন, যেটা সার্ভিস ট্রান্সফার করেছেন, এই তিনটা রেকর্ড তাদের কাছে থাকে, এর বাইরে কোনোটা তাদের কাছে থাকে না। সো আপনি এক বা একাধিক ইউনিভার্সিটির নাম বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জুলাইয়ের 12 তারিখে ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে রিফিউজ করেছিল। তো আবার আমার এই ডিসেম্বরের 2 তারিখে আমার ডেট নিয়েছি, ভার্সিটি চেঞ্জ করেছি, সার্ভিস ট্রান্সফার করেছি। তো এখন আসলে যেটা ওরা বুঝতে পেরেছি, ওরা আমার আমি গিয়ে আর ব্যাক করবো না, হয়তো এই ধরনের কিছু একটা গেস করছে সেক্ষেত্রে। আচ্ছা, এই জুলাই, জুন, জুলাই, আগস্টে যারা রিফিউজ হয়েছে, টু বি অনেস্ট এরকম লাস্ট 22-এর পর থেকে এতটা খারাপ হয়নি ইউএস এম্বাসিতে। ভিসা রেশিও খুব ডাউন। এখানে যারা ফুল ফান্ড নিয়ে দাঁড়াচ্ছিল এদেরও ধরেন যে 70-80% এরা রিজেক্টেড, ফুল ফান্ড নিয়ে রিজেক্টেড। বাট একটা সময় এরকম হতো যারা ফুল ফান্ড নিয়ে দাঁড়াচ্ছে জাস্ট জিজ্ঞেস করতো যে তোমার টিআরএ বা জি এর আন্ডারে কি কাজ, বা তুমি কোন, তোমার রিসার্চ প্রোগ্রাম কোনটা হবে, প্রফেসরের সাথে কি কি কাজ হবে, এইগুলো জিজ্ঞেস করে ভিসা দিয়ে দিত। বা যারা খুব ভালো ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াইতো তাদেরকে জাস্ট অল্প কিছু 2-3টা কোশ্চেন করেই ভিসা দিয়ে দিত। সো রিসেন্টলি যেটা হচ্ছে সেটা আসলে আপনি বলতে পারবেন না যে আপনি আসলে কি কারণে রিজেক্ট হচ্ছেন। তবে এটা আমরা রিয়েলাইজ করতে পারি যে আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভালো ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন ভিসা কম দেওয়া হয়, কারণ এত পটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকেও যে রিফিউজ করা হচ্ছে, মানে এটা আনবিলিভেবল, এটা হয়নি কখনো। সো আপনি যে কারণে ভাবছেন আসলে এটা রিজন ছিল না, এটা হচ্ছে তাই মনে হয়েছে যে আমি দেখতে পেলাম যে যারা সিনিয়র সিটিজেন, খুব সিনিয়র, যারা ফ্যামিলি রিউনিয়নে যাবে, হয়তো কারো ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা কোনো কনভোকেশনের যাচ্ছে, তাদের ভিসা ইস্যু করছে, তারা উইলিংলি হ্যাপিলি তাদের ভিসা দিচ্ছে, কিন্তু স্টুডেন্টদের কোনো ভিসা ইস্যু দিতে আমি দেখি না। হ্যাঁ, আর আপনি জানেন যে হার্ভার্ডের সাথে খুব একটা প্রবলেম চলতেছিল ট্রাম্পের, ঠিক আছে, কেস মামলার দিকেও গিয়েছে সেগুলা। মানে তারপর আপনি দেখেছেন যে ইন্টারভিউ ডেট না বন্ধ হয়ে গিয়েছিল স্টুডেন্টদের জন্য, এটা হয়তো নিশ্চয়ই জানেন। তো আশা করি বুঝতে পারছেন এখন কেন ভিসা কম হচ্ছে বা কেন কমাই দিয়েছিল। সো আপনাদের টাইমে খুব একটা খারাপ অবস্থা ছিল, সো আপনি গিয়ে ফিরে আসবেন একটা রিজন ছিল না। তখন এরকম ছিল যে 100 জন দাঁড়ালে হয়তো 5-6 জন ভিসা হবে, এরকম আর কি অবস্থা ছিল। আরেকটা বিষয় আমাকে অ্যাম্বাসেডর জিজ্ঞেস করছিল, ভিসা কাউন্সিলর, মানে which other university you have applied, এটা বলার সাথে সাথে আমি আবার আদার ডেস্টিনেশন লাইক ইউরোপ এটা মেনশন করছি। এটা কি কোনো নেগেটিভ সাইন ইন্ডিকেট করে? না, এটা হচ্ছে আপনি যদি কোশ্চেন না বুঝেন তাকে জিজ্ঞেস করুন, অফিসার আপনি আবার রিপিট করেন, আমি বুঝিনি আপনার কোশ্চেন, কুড ইউ রিপিট अगेन। সো আপনি যে অ্যানসারটা দিয়েছেন এটা হচ্ছে আপনি ভুল অ্যানসার দিয়েছেন। কেমন? তিনি জানতে চেয়েছিলেন যে আসলে আপনি এই ইউনিভার্সিটি বা তার কতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন সেটা, কিন্তু আপনি আমি আমার কোশ্চেন ছিল যে সে আমাকে জিজ্ঞেস করলে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমি বলেছি যে আমি ইউএস এর এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, বিসাইডস আমি আদার ডেস্টিনেশন লাইক ইন ইউরোপ। এটা ভুল অ্যানসার, এটা ভুল অ্যানসার ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমাকে স্পেসিফিক শুধু ইউএস ফোকাস করতে হবে, আদার কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেন যদি করতো যে আপনি ইউএস ছাড়া, কোশ্চেনগুলো এরকম হয় না, আপনি যেটা ভাবছেন এভাবে হয় না। কোশ্চেনটা এভাবেও হয় যে আপনি অন্যান্য দেশ মানে বাদ ইউএসএ কেন অ্যাপ্লাই করেছেন, অন্যান্য দেশ কেন না, হোয়াই ইউএসএ, এটা একটা কোশ্চেন হয়। আর একটা কোশ্চেন হয় যে অন্যান্য ইউনিভার্সিটিতে তো অ্যাপ্লাই করেছেন, সেটাও না কেন, শুধু ইউনিভার্সিটি কেন। বা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ইউনিভার্সিটি কেন চুজ, মানে এই ইউনিভার্সিটি স্যার কোথায় কোথায় অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, বা ইউনিভার্সিটি জিজ্ঞেস করছিল যে হোয়াই দিস ইউনিভার্সিটি। সো ওটা আপনার রং অ্যানসার ছিল। সো রং অ্যানসার দিলে আসলে ভিসা না হলে পরবর্তীতে এটা নেগেটিভ ইফেক্ট ফেলে না। আসলে আপনি ভুল অ্যানসার দিতে পারেন, মানুষ মাত্র ভুল হয়, কেমন? সো এটার জন্য নেগেটিভ কোনো ইমপ্যাক্ট পড়বে না। জি, থ্যাংক ইউ ভাই। ওকে, যারা আছেন এখনো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কারণ আপনাদের হচ্ছে মক শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি 2 জন হ্যান্ড। আসসালামু আলাইকুম। জি, সম্পদ ছাড়া কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেনস থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আব্দুল হামিদ আছে। ভাইয়া আমি একটা প্রশ্ন করতাম। জি,
ছিল। হ্যান্ড রেজ করে রাখেন, আমি সিরিয়ালি নিব। মেঘলা আছে, তানিয়া, তৌহিদ, জিয়াউর, জাহিদ ইসলাম, যে যাদের কোশ্চেন আসে হ্যান্ড রেজ করেন। আমি চেয়েছিলাম আজকে সেশনটা ডিফারেন্ট ভাবে নিতে, সেই প্রিপারেশন ছিল, কিন্তু আপনারা ক্যান্ডিডেট খুবই কম, এই জন্য সেভাবে নেওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। সো একটা সময় প্রচুর স্টুডেন্ট হ্যান্ড রাইজ করতে, সো এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 23 জন। আমাদের আছে এখানে কয়জন? 1 2 3 4 জন। ওকে, শম্পা আপনি প্রশ্ন করুন। আমার হচ্ছে কি, আমি মানে ফার্স্ট টাইম তো রিসিভ হয়েছি মে মাসের ফার্স্ট উইকে, মে মাসের 1 তারিখে আর কি আমি ইন্টারভিউ দিয়েছিলাম, রিসিভ হয়েছে। এখন আমি আবার দাঁড়াবো, তো ডিএস এ আমার কিছু চেঞ্জ আমি করছি, ছোট ছোট চেঞ্জ, যেমন আমার স্পন্সরের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আবার আমি আমার রেসপন্সিবিলিটি চেঞ্জ করছি। আর ফার্স্টে ডিএস এ আমার প্রফেশন হিসেবে এখানে লিগ্যাল প্রফেশন এরকম টাইপের কিছু বাই ডিফল্ট ছিল, তো এটা আমি এখন আর কি আমার যে প্রফেশন সেটা দিয়ে দিচ্ছি আর কি। তো এইসব ছোট ছোট চেঞ্জের ক্ষেত্রে কি কোনো প্রবলেম কি ফেস করতে হবে নাকি, আমাকে একটু যদি বলতেন। না, এরকম চেঞ্জের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, জি তানিয়া, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে B1 B2 আর কি অ্যাপ্লাই করেছি। ওকে, ভিজিট ভিসায়। জি জি জি। তো মানে আমি আমার 2 বাচ্চাকে নিয়ে অ্যাপ্লাই করেছি, আমার ডেট পড়ছে ডিসেম্বরের 9 তারিখে। তো একটু আমি আমার যে মানে DS 160 ফর্মটা সম্পর্কে একটু ডিটেইলস আপনাকে একটু জিজ্ঞেস করবো আর কি, মানে প্রবলেম আছে। তো আমি মূলত হাউস ওয়াইফ, বাট আমার DS 160 তে আমার প্রফেশন দেখিয়েছি হচ্ছে আমি বিজনেস করি। তো আমার একটা আমি ট্রেড লেসন করছি এবছরের জুনে। তো এখন যে DS 160 ফর্মে যে মানে যে একটা বিজনেসের যে স্টার্টিং ডেটটা থাকে, তো আমি কি স্টার্টিং ডেটটা যে মাসে মানে আমি যখন ট্রেড লেসন করছি ওই ডেটটা দিব, নাকি হচ্ছে মানে 3-4 বছর আগে বিজনেস স্টার্ট করছি এরকম কিছু দিব? 3-4 বছর আগে দেন, আপনি এডুকেশনের সাথে মিল রেখে দেন। আচ্ছা, মানে এডুকেশনের সাথে মিল রেখে দিব। কারণ এডুকেশন থাকা অবস্থায় তো আর আপনি বিজনেস করেন না, এডুকেশন শেষ করে দেন আপনি বিজনেস করছেন, তাই না? জি জি। আবার হচ্ছে আমি আমার 2 বাচ্চাকে নিয়ে দাঁড়াচ্ছি আর কি, এক ছেলের বয়স হচ্ছে 17 আর এক ছেলের বয়স হচ্ছে 14। সমস্যা নেই, দাঁড়ান, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আর এখানে আরেকটা কি জানো, মানে আমি বলছিলাম আর কি যে মানে আমার ঢাকাতে একটা শোরুম আছে, আর হচ্ছে ধরেন কোন একটা মানে আমার গ্রাম, যেখানে গ্রামের বাড়ি ওইখানে আরেকটা শোরুম আছে, মানে ওরা তো আর কোনো ডকুমেন্ট চাইবে না, হয়তো আমার যদি ট্রেড লাইসেন্সটা দেখে, ট্রেড লাইসেন্স তো আমার লিগ্যাল ভাবে করা আছে। আমি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যানসারটা দিতে চাই। জি। যারা স্টুডেন্ট ভিসা দাঁড়াচ্ছে তারা অনেকে অনেক প্রফেশন বলে, আমি কিন্তু জানি না, আমি এখানে আপনাদের ইন্টারভিউ নেই, আমি জানি না কিন্তু আদৌ তারা সেটা করে কি করে না। আমি কোনটার উপর জাজমেন্ট দিই, তারা যেটা বলে সেটা আমার কাছে ভালো লাগতেছে কিনা, বা আমি যদি একটু ঘুরে ফিরে অ্যান্সার করে একটু দেখি না ঠিক আছে তাহলে ঠিক আছে, বা আমি যদি শুনতে আমার ভালো লাগে তার মানে ঠিক আছে, তাই না? আমি কিন্তু গিয়ে দেখি না সে আদৌ করে কিনা। সো ভিসা অফিসারও সেম। দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যারা এখানে, আপনারা যারা আছেন উপস্থিত 15-16 জন ইন্টারভিউ দিবেন, আপনারা তো অ্যান্সার করবেন আপনার ফাদার বা আপনার স্পন্সর 60-70-80-90 1 কোটি টাকা ইনকাম করে বছরে। এটা কি আসলে অনেস্ট? এটা কি ট্রু? জি। সো আশা করি উত্তর বুঝতে পেরেছেন। যেটাই বলেন না কেন খুবই সুন্দরভাবে, নরমালি, কনফিডেন্টলি, খুব ভালোভাবে অ্যান্সার দিবেন যেন কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, আর তারা বড় জোর যেটা দেখতে পারে ব্যাংক স্টেটমেন্টে তারা দেখতে পারে, তারপরে যদি খুব বড় জোর কিছু দেখতে চায় তাহলে ট্রেড লাইসেন্সটা দেখতে পারে। 2টা জিনিস আপনার কাছে আছে,
কনফিডেন্টলি প্রিপারেশন নিতে থাকেন, কেমন? আর ভাইয়া এই যে মান্থলি স্যালারি যে ওইটা কি মানে আমার তো এখনো দেওয়া হয় নাই, মানে আমার এখনো ফাইনাল সাবমিট করা হয় নাই, তো স্যালারি দেওয়াটা কি ইম্পর্টেন্ট? মানে আমি মান্থলি কত ইনকাম করি সেটা কিভাবে? ওখানে দেওয়া আছে মান্থলি স্যালারি ইন লোকাল কারেন্সি ইফ এমপ্লয়েড। তো আপনার হচ্ছে কত আসে সেটা আপনি দিতে পারেন। এখানে মান্থলি স্যালারির কথা বলেছে, মান্থলি স্যালারি যত আছে, স্যালারি বলতে আপনার ইনকাম বোঝাইছে এখানে। জি জি। আর কি ভাইয়া ওই যে ভেরিফাই সাবস্ক্রাইব ইউর ডিউটিস, তো ওইখানে কি মানে আমি একা দেখাশোনা করি? মানে না সেটা না, এখন একটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে, কিন্তু আপনার পোস্ট এবং পজিশন অনুযায়ী আপনার কি কি কাজকর্ম করতে হয়, কি কি দায়িত্ব কর্তব্য, সেই জিনিসগুলো এখানে দিবেন। এটা বেটার হয় হচ্ছে আপনি কত 4-5টা সেন্টেন্সে আপনি শেষ করে দিবেন এটা, ঠিক আছে? 4-5 লাইনে আপনার ডিউটিসটা বলে দিবেন যে আপনি কোম্পানির ওনার হিসেবে বা আপনি কোম্পানির এমডি হিসেবে বা মানে আপনার যে রোলটা, আপনার একটা পজিশন আছে আপনার প্রতিষ্ঠানে, সেই পজিশন অনুযায়ী আপনাকে কি কি করতে হয়, কি কি ডিউটিস পারফর্ম করতে হয় সেটা লিখলেই হবে, কেমন? আচ্ছা আচ্ছা। আর এর চেয়ে বেশি কিছু তো বলার প্রয়োজন না, বা আমার কটা শোরুম আছে বা আমি ছাড়া আর কে দেখাশোনা করবে এরকম কিছু কি বলতে? ওগুলা কিছু না, এখানে জাস্ট বলছে যে ব্রিফলি ডিসক্রাইব ইওর ডিউটিস। জি আচ্ছা। আর জি জি আরো কিছু কোশ্চেন আছে, বাট এখন তো মনে ভুলে গেছি। আর হচ্ছে মানে আমার যে হোটেল বুকিংটা যে দেখিয়েছি ওইখানে কি কারো কি কন্ট্যাক্ট নাম্বার বলে একটা অপশন আছে, তো এটা তো আমি তো হোটেল বুকিং দেখিয়েছি, তো সেক্ষেত্রে কি কোনো কন্ট্যাক্ট নাম্বার কি দিতে হবে? না চাইবে না, ডিএসএ কোনো নাই, ডিএসএ দেওয়া আছে, ডিএসএ যেটা দেওয়া আছে আপনার প্রথম পাতায় তো আপনার নাম, ম্যারিড, ডেট অফ বার্থ, তারপর পাসপোর্ট ইনফরমেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল। আচ্ছা দ্বিতীয় লাইনে দেওয়া আছে যে টেম্পোরারি ভিজিট প্লেজার ফর বিয়ন্ড B2। আচ্ছা এখানে কয় উইক দেখাইছেন, ওখানে থাকবেন কত উইক? 5 দিন। আচ্ছা এখানে দেওয়া আছে অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে ইন ইউএসএ, ওখানে অ্যাড্রেস হবে, কেমন? তারপরে হচ্ছে ওখানে তো অ্যাড্রেস দিয়েছেন যে হোটেলে থাকবেন, হোটেলের অ্যাড্রেস, তাই না? জি হোটেলের অ্যাড্রেস দিয়েছি। এগুলো দেওয়ার পর সাথে আপনার দুইটা ছেলের নাম আছে, তাই না? জি। তারপরে দেওয়া আছে হচ্ছে ইউএস কন্টাক্ট ইনফরমেশন, যদি আপনার ইউএসএ তে কেউ থাকে হ্যাঁ তাহলে দিবেন, যদি না থাকে এরকম নাম তাহলে ডু নট নো দিবেন। ডু নট নো দিয়ে আপনি কোন হোটেলে থাকবেন হোটেলের নাম দিবেন, কেমন? তারপর আদার্স, ঠিক আছে, ওই হোটেলের নাম দিলেই হবে। আর কন্টাক্ট পারসন নেম হচ্ছে ওখানে ডু নট নো দিবেন। আচ্ছা অর্গানাইজেশনের নাম দিবেন, হোটেলের নাম, তারপর রিলেশনশিপ টু ইউ ওখানে দিবেন হচ্ছে আদার্স, আর ইউএস কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, কেমন? আচ্ছা। বা যদি আপনার ইউএসএ কেউ না থাকে তাহলে ডাজ নট নো দিয়ে দিবেন সর্বদা। আর যদি চান হোটেল অ্যাড্রেস দিতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা আর হচ্ছে আপনার যদি পরিচিত কেউ না থাকে ইউএস কন্টাক্ট ইনফরমেশন কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আপনি আগে তো ওই যে হোটেলের অ্যাড্রেস তো দিয়েছেন। জি 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 জি। আর কোনো কোশ্চেন? আর জি আমার বড় ছেলে ইন্টারে পড়ে আর কি, ইন্টারে ভর্তি হয়েছে, তো ওর মানে এডুকেশনের জায়গায় ওইখানে ডিটেইলসে কি মানে কিভাবে কি দিব? আচ্ছা আপনার ছেলের যে ডিএস আছে, ডিএস এ কি এডুকেশনের ওইটা আসছে? জি জি জি, ওই যে ওয়ার্ক এডুকেশনের যে একটা আছে না ওই পেজটাতে ওয়ার্ক এডুকেশন, ওখানে আসলে ওখানে স্টুডেন্ট দিয়েছেন না? জি স্টুডেন্ট দিয়েছি, প্লাস হচ্ছে ও প্রেজেন্ট এমপ্লয়ার আর স্কুল নেম যেখানে আছে ওখানে তার স্কুলের নাম হবে। ওইটা তো এখনো কলেজে মানে রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছে, তো ওইখানে আমি এর আগে এসএসসি যে স্কুল থেকে দিয়েছে ওই স্কুলের নামটা দিয়েছি। আচ্ছা ওইটা দিয়েছেন, তাহলে হচ্ছে অ্যাড্রেস তো দিয়েছেন, তাহলে ওই যে ওখানে মান্থলি স্যালারি ওখানে ডাজ নট নো হবে, তাই না? ওই সব কিছু
ওগুলাতে দেওয়ার পর ব্রিফলি ডিসক্রাইব ইউর ডিউটিস এ যাবেন, ওখানে গিয়ে লিখে দিবেন যে সে হচ্ছে এই এত তারিখে তার ইন্টারমিডিয়েট শেষ করেছে, কেমন? আচ্ছা আচ্ছা এখন সে প্রিপারেশন নিচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা কলেজে ভর্তি হওয়ার জন্য, কেমন? এইটুকু লিখলে হবে। কলেজে ভর্তি হয়েছে আর কি। কোন কলেজে ভর্তি হয়েছেন? আইডিয়াল কলেজ। তাহলে আইডিয়ালের নাম হবে যে এই কলেজে সে ভর্তি হয়েছে এই সাবজেক্টে। আচ্ছা আচ্ছা। আর ওর কি কোনো ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি দেওয়া লাগবে? হ্যাঁ, সব দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আরো ওরগুলা দিই না, আমি শুধু আমারগুলাই দিয়েছি। সবারটাই দিবেন, এটা এখন বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো দিবেন। তো ওর ফেসবুক আইডি তো কি মানে যে আমরা যে কয়েকটা দেশ ট্রাভেল করেছি, আমরা 5টা দেশ ট্রাভেল করেছি, তো ওর ফেসবুক আইডি তো কি ওই অ্যাক্টিভিটিস গুলো থাকা লাগবে যে আমরা কোন কোন দেশে ট্রাভেল করেছি? যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে আপাতত 2-1 দিন পর পর এক এক দেশের ছবি টবি আপলোড দিই। আচ্ছা আচ্ছা। আর আমার যে বিজনেস দেখাইছি, বিজনেসের আমার একটা পেজ আছে আর কি, মূলত একটা পেজ ক্রিয়েট করেছি, তো ওই পেজটার লিংকও দিয়েছে। মূলত মানে আমার এমনিতে কোনো বিজনেস নাই, তো এখন এটা মানে কিভাবে সাজাবো পেজটা যে যাতে ওরা মনে করে যে আসলে আমি বিজনেস করি। পেজ দেওয়ার দরকার নেই, যদি পেজে লাইক ফলো কম থাকে দেওয়ার দরকার নেই, আপনার প্রোফাইল দেওয়া থাকলে এনাফ, কেমন? ও তাহলে পেজটা দিব না, আমি পেজটাও দিছি। দিলে ভালো, যদি বেশি লাইক ফলোয়ার থাকে। খুব একটা বেশি নাই, এমনিতে পোস্ট আছে, 2 বছর থেকে আমি পোস্ট করতেছি কন্টিনিউয়াসলি। ওকে, আর কোন প্রশ্ন আছে আপনার? আর ভাইয়া ইন্টারভিউর প্রিপারেশন ক্লাস তো মনে আজকে হবে না, প্রশ্ন অ্যানসার এগুলা হবে তো হবে। ও আচ্ছা, এখন শুধু জাস্ট আগে প্রশ্ন করছি ওইটা? জি জি, এখন কোশ্চেন করছেন এগুলো, এরপর ইন্টারভিউ সেশন শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যদি 2টা শোরুম দেখাই তাহলে তো যে কোনো একটা ট্রেড লাইসেন্স হলেই হবে, বাট ট্রেড লাইসেন্স তো রিনিউ করলে রিসেন্টলি ডেটটা থাকবে, আগের ডেটটা থাকবে না, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মানে আমি তো আগের ডেট করতে চাচ্ছি যে। প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস জ্যোতি, প্রশ্ন করুন। জি ভাইয়া, আমাকে যখন জিজ্ঞাসা করবে যে আপনার হাজবেন্ড কি কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করেছে, আমি কি তখন হ্যাঁ বা নাতে উত্তর মানে দিয়ে চুপ করে যাব, নাকি নিজের থেকে রিজনটা বলবো যে হ্যাঁ অফিসার চেঞ্জ করেছে কারণ ওনার কিছু একাডেমিক রিজন ছিল? আপনি বলবেন হ্যাঁ চেঞ্জ করেছে। হ্যাঁ, উনি আপনাকে কোশ্চেনটা এভাবে করবে যে আপনার হাজবেন্ড ইউনিভার্সিটি কেন চেঞ্জ করেছে এরকম, ঠিক আছে? সে তো দেখতেই পারবে চেঞ্জ করেছে। আপনার হাজবেন্ডের যে সেভিস নাম্বার আছে I-20 তে, উনি 10টা 15টা 20টা ইউনিভার্সিটি চেঞ্জ করলেও অ্যাক্টিভিটিস গুলো ওখানে রেকর্ড থাকে। হ্যাঁ, ভিসা অফিসাররা অনায়াসে দেখতে পারে যে সে কই গিয়েছিল, কই ট্রান্সফার আছে, কোন সাবজেক্টে পড়ে, এগুলো দেখতে পারে, কেমন? প্রবলেম নেই। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমি যখন অ্যানসারটা দিব কেন চেঞ্জ করেছে, আমি কি সরাসরি এভাবেই দিব যে উনি সিয়াটেলে থাকতে ডিসিশন নিয়েছিল যে উনি এই মেজরে না পড়ে অন্য মেজরে যাবে? আপনি যে অ্যানসারটা পারেন মানে শিখেছেন, আপনি অ্যানসারটা দিয়েন। ভিসা অফিসাররা একটু পরে যে আমাদের ফিমেল ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নিবে, আপনি যেটা পারেন সেটা অ্যানসার দিবেন। যদি ভুল করেন ওনারা আপনাকে গোছায় বলে দেবে কিভাবে অ্যানসারটা দিতে হবে, কেমন? আরেকটা ভাইয়া হচ্ছে ডিএসটা আমার আগের যে ডিএস 160 দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ওইটাই আছে, আমার কি চেঞ্জ করা উচিত ছিল নাকি সমস্যা নাই কোনো? যতবার দাঁড়াবেন ততবার ডিএস সাবমিট করবেন, নতুন ডিএস, কেমন? পুরাতন ডিএস একবার ওয়ান টাইম ওয়ান ইউজ, ঠিক আছে? ভাইয়া আমি তো কোনো ডিএস করে নাই নতুন করে, আমার কি তাহলে এখন আবার করা উচিত? হ্যাঁ, নতুন করে ডেট নিয়েছেন? হ্যাঁ, আমার ডেট নেওয়াও হয়ে গিয়েছে। কিভাবে নিয়েছেন নতুন ডিএস সাবমিট ছাড়া? এইটা দিয়ে মানে আমি বলতে চাচ্ছি সেম ইনফরমেশন যা ছিল ওইভাবে দিয়েই নিয়েছি। ইনফরমেশন সেম থাকলে তো সমস্যা নেই, আপনার করতে হবে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ধরেন আমি আজকে রিফিউজড হইলাম একটা ডিএস 160 দিয়ে, আমার এই ইনফরমেশন গুলাই থাকবে। যদি কোনো আপডেট না থাকে, আমি যদি আবার দাঁড়াই, আমি আবার নতুন করে ডিএস 160 সাবমিট করব, কেমন? যখন নতুন করে সাবমিট করব বা ক্রিয়েট করব, তখন আমার আলাদা ডিএস 160 নাম্বার আসবে, ওই নাম্বার দিয়ে ডেট নিতে হবে, কেমন? তো আপনার মনে হয় অন্য আরেকটা ডিএস সাবমিট করা আছে বা হয়েছে, আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবেন, কেমন? ওকে, ঠিক আছে।
ইউ। কারণ প্রতিবারই নতুন করে ডিএস সাবমিট করতে হয়, পুরাতন ডিএস দিয়ে দাঁড়ানো যায়। আমার হাজবেন্ড বললো যে আগেরটা দিয়েই তোমার হয়েছে, আমার আগেরটা প্রিন্ট করা আছে, উনি বললো যে ওই ডিএসটাই তোমার এখন আবার নিয়ে গেলেই হবে, এটা বললো। তাহলে কি মানে আমাদের আরো দেখা উচিত এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা একটু দেখবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আর কোনো প্রশ্ন নাই। ইকরামুল হক, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাইয়া রিসেন্টলি দেখলাম যে ইউএস এম্বাসির মানে পেজ থেকে একটা ইনফরমেশন ছিল যে ফৌজদারি অপরাধের মানে ছোটখাটো মামলা থাকলেও মানে সেক্ষেত্রে রিফিউজ করবে তারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি ভাই আমার কি মানে কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া লাগবে? না, এরকম কোনো কিছু নেওয়া লাগবে না। শুধু আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, আপনার পাসপোর্ট, আপনার I-20 এগুলো নিলে এনাফ। পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার একাডেমিক, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, তারপর ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস কোনো আইডেন্টি কার্ড যেমন ট্রেড লাইসেন্স রিলেটেড, এইগুলো নিলে এনাফ, আর কিছু লাগে না। ঠিক আছে? ওরা তো সকাল বিকাল মানে নিয়ম করে 3 বেলা কত কিছু তো লেখে, এই ভেরিফাই করবে, সেই ভেরিফাই করবে, এই দেখে সে দেখে, কয়জন এটা দেখে বা আদৌ কি দেখে কোনো ডকুমেন্ট? ইন্টারভিউ নিয়েই তো মানে আগে 3 মিনিট, 2.5 মিনিট, 2 মিনিট ইন্টারভিউ, এখন তো 40 সেকেন্ড 30 সেকেন্ডে ইন্টারভিউ রিজেক্ট করে। সো ওরা মধ্যে বলে এক জিনিস, করে আর এক জিনিস, বুঝতে পেরেছেন? সো ওগুলা কিছু না। কার নামে ফৌজদারি আছে, কার নামে হচ্ছে দেওয়ানি মামলা, ওরা কি জানে না তো। ওদের জানার কোনো ওয়ে নেই, এতটা অ্যাক্সেস ওদেরকে দেয় নাই বাংলাদেশ গভর্নমেন্ট। কেমন? থ্যাংক ইউ ভাই। ওকে, কোশ্চেন আনসার সেশন শেষ হলো। সো যেভাবে নিতে চেয়েছিলাম সেভাবে নিতে পারিনি, ভেবেছিলাম মানুষ বেশি হবে, সো অল্প কয়েকজন মানুষ ছিল। সো যাই হোক, অন্য একদিন নিব।